হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সহজ লেসন। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর জুলাই 2021-এ যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার প্রত্যেকটির উত্তর নিয়ে আমরা আলোচনা করব। যেমন বাংলা, ইংলিশ, গণিত, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, এই সবকটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে উত্তর তা এই ভিডিওটিতে আলোচনা করা হলো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো প্রথমে দেখো, 1 নম্বর দেওয়া আছে একটি বাক্য উত্তর দাও, 2 নম্বর আছে হচ্ছে নিজের ভাষায় উত্তর দাও। তো এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় হবে, তো এখানে যে জায়গা আছে সেই জায়গায় কিন্তু ধরবেন না। অন্য একটি পেজে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখেছি, সেখানে গিয়ে দেখব। তো তার আগে আমরা এখানে যে সন্ধি দেওয়া আছে সেগুলো একবার দেখে নেব। তো দেখো 3-এর দাগে দেওয়া আছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3-এর 1-এ দেওয়া আছে সন্ধি করো। ওকে, এখানে সন্ধি বিচ্ছেদ করা আছে, তো সন্ধি করে তোমাদের এখানে লিখতে হবে। তো দেওয়া আছে কি, মিশি কালো, মিশি যোগ কালো কী হবে, মিস কালো। এত যুক্ত দিন, তো কী হবে, একদিন। বড় যোগ ঠাকুর, বড় ঠাকুর। সৎ যোগ গ্রন্থ, সৎ গ্রন্থ। দিক যোগ নির্ণয়, দিক নির্ণয়। ওকে, এরপর 3-এর 2 আছে নিচের পদগুলি ব্যঞ্জন সন্ধির কোন কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে তা লেখো। ওকে ওকে তো এগুলো হচ্ছে এক একটা সন্ধিযুক্ত পদ, এগুলোকে সন্ধি বিচ্ছেদ করলে কী হবে, প্রযুক্ত ছদ, প্রচ্ছদ। ওকে, এখানে দয়া তলে একটা হস্ত দিতে পারো। ওকে, এবং এটা কি হয়েছে, এগুলো ব্যঞ্জন ধ্বনির ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ সন্ধি হয়ে এগুলো হয়েছে। ঠিক আছে, তো এখানে অ যোগ ছ যোগ হয়ে হয়েছে অচ্ছ। ওকে, এদিকে হচ্ছে যে ছ আর প্র। ঠিক আছে, প্রয়ের কি অ আসছে, সেই স্বরধ্বনি, আর এই ছ এটা নিয়ে হচ্ছে অচ্ছ, অর্থাৎ প্রচ্ছদ। ওকে, তো এই নিয়মগুলো এখানে লিখতে হবে। পরেরটা আছে দেখো প্রাগৈতিহাসিক, এটা হচ্ছে প্রাক যোগ ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক। এখানে ক যোগ ওই, এই দুটো যোগ হয়ে হচ্ছে গই, গয় ওইকার গই। ওকে, এটা লিখতে হবে। আচ্ছা, তারপরে কী আছে, 3-এর 2-এর 3 আছে হচ্ছে সদিচ্ছা, সৎ যোগ ইচ্ছা, এটা হচ্ছে সদিচ্ছা। এটা ত যোগ হ্রস্বই যোগ হয়ে হয়েছে দি। ওকে, যে হয়েছে সদিচ্ছা। এরপর আছে বিদ্যুৎ বেগ, অর্থাৎ বিদ্যুৎ যোগ বেগ, বিদ্যুৎ বেগ। সো এখানে ত যোগ এ যোগ হয়ে হয়েছে দ। ওকে, দ, বিদ্যুৎ বেগ। এরপর আছে পদ্ধতি, সো পদ যোগ হতি যুক্ত হয়ে হয়েছে পদ্ধতি। ওকে, এবং এটা দ যোগ হ, এটা দুটো যুক্ত হয়েছে দয়া ধয়া হয়েছে। ওকে, এই নিয়মগুলো এখানে লিখতে হবে। ওকে, তো ব্যাকরণগুলো আমরা এখানে করে নিলাম। ওকে, তো এখানে 1 নম্বরে কী দেওয়া আছে, একটি বাক্যে উত্তর দাও। 1-এর 1-এ দেওয়া আছে আয়রে ছুটে ছোট্টরা, ছোট্টদের কেন ছুটে আসতে হবে। ওকে, তো এই প্রশ্নের উত্তর আমরা নিচে লিখেছি, জাস্ট তোমরা দেখে নাও। দেখো এখানে হচ্ছে 1-এর 1-এর যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে গল্প বুড়ো তার ঝোলায় নানা রকম রূপকথার গল্পের পসরা নিয়ে বেরিয়েছে। গল্প বুড়োর ঝোলায় কি আছে তা দেখার জন্য ছোটদের ছুটে আসতে হবে। ওকে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্নে আছে হচ্ছে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল, জওয়ানদের ঘাঁটিটা কোথায় ছিল। ওকে, তো জওয়ানদের ঘাঁটিটা ছিল হচ্ছে, জওয়ানদের ঘাঁটিটি ছিল লাদাখের একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে। ওকে, এটা লিখতে হবে এর উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে, 3-এর দাগে আছে হচ্ছে দারোগাবাবু ও হাবু কবিতায় মেজদার পোষ্য কারা ছিল। দারোগাবাবু ও হাবু কবিতায় মেজদার পোষ্য ছিল হচ্ছে, দারোগাবাবু ও হাবু কবিতায় মেজদার পোষ্য ছিল 8টা কুকুর। ওকে, এরপর কি আছে 4-এর দাগে, 4-এর দাগে আছে উলগুলান কাদের লড়াই। ওকে, উলগুলান কাদের লড়াই, এটা হচ্ছে 1-এর 4-এর প্রশ্ন। এর উত্তর হচ্ছে উলগুলান হলো সাহেবদের সঙ্গে মুন্ডাদের লড়াই। ওকে, সাহেব হচ্ছে ইংরেজ, তো ইংরেজের সঙ্গে মুন্ডাদের লড়াই। 1-এর 4 গেল। এরপর আছে 1-এর 5, 1-এর 5-এ আছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কবি সভা বসবে। ওকে, তো 1-এর 5-এর উত্তরটা আমরা এখানে লিখেছি। 1-এর 5-এর উত্তর হবে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি সভা বসবে লাল দিঘির পাড়ে। ওকে, এটা হবে 1-এর 5-এর উত্তর। তো 1-এর 6-এ কী দেওয়া আছে দেখো,
1-এর 6-এ দেওয়া আছে তাই বুঝি বিমলার কমে গেছে দামি। ওকে, বিমলার কেন মনে হয়েছে যে তার দাম কমে গেছে? তো 1-এর 6-এর উত্তর হচ্ছে এটা আমরা এখানে লিখেছি কি, দেখো বিমলা তার মায়ের সমস্ত ফরমাস শোনে এবং কাজ করে দেয়, কিন্তু ভালো ভালো খাবারগুলো তার দাদা এবং ছোট ভাইকে তার মা বেশি করে দেয় এবং বিমলাকে দেয় অল্প, তাই বিমলার মনে হয়েছে যে তার দাম কমে গেছে। ওকে, অর্থাৎ বিমলা সমস্ত কাজকর্ম করে দেওয়ার পরও কিন্তু তাকে ভালো ভালো খাবারগুলো তার মা কম দেয়। ওকে, আচ্ছা এরপরে 1-এর 7-এ কি আছে, ও যেন দিনের বেলাকার রাত্রির। কোন সময়কে লেখক দিনের বেলাকার রাত্রির বলে মনে করেছেন? এটা হচ্ছে 1-এর 7-এর প্রশ্ন। 1-এর 7-এর উত্তরটা দেখো এখানে কি না, ছেলেবেলা গল্পে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দুপুরবেলাকে দিনের বেলার রাত্রির বলেছেন। ওকে, এর উত্তর এটা লিখতে হবে। ওকে, তো এরপরে কি দেওয়া আছে দেখো 1-এর 7-এর, এরপর আছে 2-এর দেখা আছে নিজের ভাষায় উত্তর দাও। 2-এর 1-এ আছে গল্প বুড়ো কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লিখিত হয়েছে? অর্থাৎ গল্প বুড়ো কবিতায় যে রূপকথার প্রসঙ্গগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো লিখতে হবে। ওকে, তো দেখো এখানে 2-এর 1-এর উত্তরটা কী দেওয়া আছে, সুনির্মল বসুর গল্প বুড়ো কবিতায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ, ওকে, ঝলমলে সোনার কাঠি মায়াবতী নদী তেপান্তরের মাঠ কেশবতী নন্দিনী ইত্যাদি রূপকথার প্রসঙ্গ উল্লিখিত আছে। তো এটা এর উত্তর লিখতে হবে 2-এর 1-এ। এরপর 2-এর 2-এ কি আছে, 2-এর 2-এ বলা হয়েছে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। জওয়ানদের সেই শীতকাল যাপনের কথা কিভাবে বুনোহাঁস গল্পে ফুটে উঠেছে? ওকে, তো জওয়ানদের বুনোহাঁস গল্পে জওয়ানদের যে শীতকালটা কিভাবে কেটেছিল সেটা এখানে লিখতে হবে। তো আমরা কি লিখব না, লীলা মজুমদারের বুনোহাঁস গল্পে একদিন একটা আহত বুনোহাঁস একটি ঝোপের ওপর এসে পড়ে, আরও একটি বুনোহাঁস তার কাছে নেমে আসে। জওয়ানরা আহত হাঁসটিকে তাদের তাঁবুর মধ্যে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে। জওয়ানদের ফেলে দেওয়া মাছ ভুট্টা তরকারি ইত্যাদি হাঁস দুটো খেতে থাকে। তারপর আহত হাঁসটির ডানা আস্তে আস্তে সেরে ওঠে। এইভাবে হাঁস দুটোর দেখাশোনা করতে করতে জওয়ানদের সারা শীতকালটা কেটে যায়। ওকে, এইভাবে লিখতে হবে 2-এর যে প্রশ্ন তার উত্তর। এরপর দেখো 2-এর 3-এ কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়োবাবু, থানায় বড়োবাবুর কাছে হাবু কি নালিশ জানিয়েছিল। তো হাবু যে নালিশগুলো জানিয়েছিল থানার বড়োবাবুর কাছে সেগুলো তোমাদের এখানে তুলে ধরতে হবে। ওকে, তো হাবু কোন কোন নালিশ জানিয়েছিল থানার বড়োবাবুর কাছে, তার নালিশটা কী ছিল? ওকে, তো এখানে দেখো 2-এর 3-এর দাগে দারোগা বাবু এবং হাবু কবিতায় হাবু দারোগা বাবুর কাছে যে নালিশ জানিয়েছিল, এই ওয়ার্ডটা বাদ দেবে, যে নালিশ জানিয়েছিল সেগুলি হলো হাবুর বর্দা 7টা বেড়াল পোষেন, মেজদা 8টা কুকুর পোষেন এবং শেষদা পোষেন 10টা ছাগল। এই সমস্ত প্রাণীগুলি এবং তারা একটি মাত্র ঘরে থাকে, ফলে প্রচণ্ড দুর্গন্ধে হাবু সেই ঘরে থাকতে পারে না। ওকে, এটাই ছিল হাবুর দারোগা বাবুর কাছে নালিশ। ওকে, তো এর পরের প্রশ্নটা আমরা দেখব। এরপর আছে 2-এর 4 আছে এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। উদ্ধৃতিটির আলোকে এতোয়ার কাজকর্মে পরিচয় দাও। অর্থাৎ এতোয়া মুন্ডার কাহিনীতে এতোয়ার যে কাজকর্মগুলি ছিল সেগুলো তোমাদের এখানে তুলে ধরতে হবে। ওকে, তো তার উত্তর আমরা এখানে লিখেছি। দেখো 2-এর 4-এর উত্তর হচ্ছে কি না, মহাশ্বেতা দেবীর এতোয়া মুন্ডার কাহিনী গল্পের প্রধান চরিত্র এতোয়া সারাদিন মাঠে গরু চড়ায়, হাটের দোকানে ঝাটপাট দিয়ে টক আম শুকনো কাঠ শুকনো পাতা শুকনো ডাল মেটে আলু বস্তায় বেঁধে নিয়ে বাড়ি আসে, জাল ফেলে মাছ ধরে, মাঠে মাঠে শাক পাতা সংগ্রহ করে। ওকে, তো এই কাজকর্মগুলো লিখতে হবে। এরপর 2-এর 5-এর দাগে দেখব কী দেওয়া আছে। ওকে, 2-এর 5-এ দেওয়া আছে কি না, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, তারপর কী ঘটলো তা পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসরণে লেখো। ওকে,
তো কবির এর পরে কী কী ঘটলো সেগুলো কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। ওকে, তো দেখো 2-5 উত্তরটা এখানে আছে। আমরা এখানে এভাবে লিখেছি কি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি একদিন রাতে ঘরের ছিটকিনিটা খুলে বেরিয়ে এলেন। তিনি দেখলেন মস্ত শহর বাতাসে যেন থরথর করে কাঁপছে। দূরের মিনারটাকে দেখে মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে। পাথরঘাটার গির্জাটা যেন লাল পাথরের ঢেউ তুলেছে। দরগাতলার মোড় ঘুরে মনে হলো যেন একটা পাহাড় তাকে ডাকছে। লাল দিঘি পেরিয়ে দেখলেন জোনাকিরা সেখানে সভা করছে। লাল দিঘির কালো জল, ফুল, পাখিরা যেন তাকে কবিতা শোনাতে বলছে। তখন কবি পকেট থেকে ছড়ার বইটা বের করে তার মনের কথা বলতে শুরু করলেন। ওকে, তো এভাবে এর উত্তরটা লিখতে হবে। ওকে, 2-5 দাগে। এরপর হচ্ছে 2-6 দাগে দেখো কি প্রশ্ন দেওয়া আছে। 2-6 দেওয়া আছে বিমলার অভিমান কবিতা অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো। ওকে, তো বিমলার অভিমান কবিতাতে বিমলার অভিমানের কারণ কি সেগুলো তোমাদের লিখতে হবে। ওকে, তো এখানে দেখো তার উত্তরগুলো আমরা এখানে এভাবে লিখেছি না। বটকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলার অভিমানের কারণগুলি হলো কি, মা তার দাদাকে ক্ষীর ননি বেশি করে দেয়, বিমলাকে অল্প দেয়। তার দাদা এবং ভাই দুজনেই যেন সোনার চূড়ো, কিন্তু বিমলা যেন মাঝখানে পড়ে থাকা ছাইয়ের মতো। বিমলা মায়ের দুরন্ত খোকাকে সামলায়, কোলে নেয়। বাগানে ছাগল ঢুকলে তাকে তাড়িয়ে দিয়ে আসে। দাদা খেতে বসলে মা তাকে নুন আনতে বলে, পানে ঝাল লাগলে চুন আনতে বলে। কিন্তু এত কিছু করার পর বিমলার দিকে কারো নজর নেই। তার খিদে পেয়েছে, কি কষ্ট হচ্ছে কেউ জানতেও চায় না, তাই বিমলার এত অভিমান। ওকে, তো এর উত্তরটা এভাবে লিখতে হবে 2-6 উত্তর। এরপর আছে 2-7। 2-7 দেখো কি প্রশ্ন দেওয়া আছে। এখানে দেওয়া আছে ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। ছেলেবেলার রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কীভাবে স্মরণ করেছেন। ওকে, তো রবীন্দ্রনাথের ছেলেবেলা যে রচনা সেখানে তার ছাদের গল্পটা কীরকম ছিল সেটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। ওকে, তো চলো এখানে দেখো আমরা 2-7 যে উত্তর সেটা এখানে লিখেছে কীভাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা রচনাংশে লেখকের প্রধান ছুটির দেশ ছিল তিনতলার ছাদ। ওকে, তিনতলার ছাদে তিনি বেশিরভাগ সময় কাটাতেন। বাবার অনুপস্থিতিতে তিনি সেখানেই বেশিরভাগ সময় কাটাতেন। সেখান থেকে তিনি নীল আকাশ, সবুজ পৃথিবী, কলকাতার বড় বড় বাড়ি দেখতেন। ছাদটা ছিল যেন তার কাছে কেতাবে পড়া মরুভূমি। ওকে, তো এভাবে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। ওকে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটিকে পড়তে হবে এবং তার নিচে যে কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলির আনসার লিখতে হবে। ওকে, তো প্রথমে আমরা প্যাসেজটি পড়বো, তারপরে যে কোশ্চেন আছে সেগুলির আনসার লিখবো। তো দেখো কী দেওয়া আছে প্যাসেজটি দেখো। ওকে, হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। ওকে, তো হান্ট হচ্ছে একজনের নাম, তিনি কী করলেন, তিনি হচ্ছেন টিম লিডার। ওকে, তো সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, তিনি আরোহীদের মধ্যে 2টি টিম নির্বাচন করলেন। ওকে, পর্বত শৃঙ্গে উঠবেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলিয়ান অ্যান্ড চার্লস ইভান্স, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. ওকে, তো হান্ট হচ্ছে কি টিম লিডার, তিনি 2টি টিম নির্বাচন করলেন। প্রথম টিমে কারা কারা ছিলেন, টম বার্ডিলিয়ান অ্যান্ড চার্লস ইভান্স, এরা ছিলেন প্রথম টিমে। সেকেন্ড টিমে কারা কারা ছিলেন, এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। ওকে, নেক্সট কী আছে, দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। ওকে, তো প্রথম টিমরা কী করলো না 26শে মে 1953 খ্রিস্টাব্দে যাত্রা শুরু করলো। ওকে, মাউন্ট এভারেস্টের যে সর্বোচ্চ শৃঙ্গ, সামিট মানে সর্বোচ্চ শৃঙ্গ, সেখানে পৌঁছানোর জন্য। নেক্সট দেখো কী দেওয়া আছে, দ্য 2 men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. ওকে, তো এখানে কী বলা হচ্ছে, দ্য টু মেন বলতে যে ফার্স্ট টিমে যারা ছিলেন, ওকে, বার্ডিলিয়ান অ্যান্ড চার্লস ইভান্স। ওকে, টম বার্ডিলিয়ান আর
চার্লস ইভান্স। তো এরা কী করলো না, মাউন্ট এভারেস্ট থেকে 300 মিটার নিচ পর্যন্ত এরা পৌঁছাতে পারলো। ওকে, তো সেটা হচ্ছে কিন্তু তখন সেই সময় অতদূর উঁচুতে আর কেউ পৌঁছাতে পারেনি। ওকে, তো সেটাই ছিল সবথেকে উঁচু জায়গা যেখানে মানুষ পৌঁছাতে পেরেছিল, তাদের আগে আর কেউ এতদূর পৌঁছাতে পারেনি। নেক্সট কী আছে, দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। ওকে, তো সেখানে পৌঁছে তারা কিন্তু সেখান থেকে আবার নিচে ফিরতে বাধ্য হলো। কেন না, তারা একটা খারাপ ওয়েদার মানে ব্যাড ওয়েদার মানে আবহাওয়া, খারাপ আবহাওয়ার সম্মুখীন তারা হয়েছিল। ওকে, হঠাৎ তো যার ফলে তারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হলো। তো এটা ছিল প্যাসেজ। এরপর অ্যাক্টিভিটি 1-এ কী দেওয়া আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন স্পেস। এখানে কিছু ফাঁকা জায়গা আছে, যেটা ফুল স্টেটমেন্ট সেটাতে লিখতে হবে এফ এবং ঠিক স্টেটমেন্টে লিখতে হবে টি। ওকে, তো স্টেটমেন্টগুলো পড়বো, তারপর আমরা উত্তর লিখবো। প্রথম এতে কী দেওয়া আছে, চার্লস ইভান্স ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স। ওকে, তো বলো চার্লস ইভান্স কি না, প্রথম যে আরোহীদের প্রথম দলে ছিলেন, তো এটা ঠিক। ওকে, টম বার্ডিলান অ্যান্ড চার্লস ইভান্স এরা ফার্স্ট টিমে ছিলেন, তো এটাকে লিখতে হবে টি। ওকে, নেক্সট বিতে কী দেওয়া আছে, বিতে দেওয়া আছে কি, হিলারি ওয়াজ দ্য টিম লিডার অফ দ্য টিম। তো বলছে হিলারি কে ছিলেন না, টিম লিডার ছিলেন, দলের কর্তা ছিলেন। ওকে, তো এটা ফুল স্টেটমেন্ট। টিম লিডার কে ছিলেন, হান্ট। ওকে, তো এটা হচ্ছে এফ হবে। নেক্সট নাম্বার সিতে কী দেওয়া আছে, ইচ টিম হ্যাড 2 মেম্বার্স। প্রত্যেকটা দলে 2জন করে সদস্য ছিল, তো এটা ঠিক স্টেটমেন্ট, এটাতে লিখতে হবে টি। ঠিক আছে, প্রথম দলে টম বার্ডিলান এবং চার্লস ইভান্স, আর সেকেন্ডে হচ্ছে এডমান্ড হিলারি আর তেনজিং নরগে, প্রত্যেক দলে 2জন করে সদস্য ছিলেন, তো এটা টি হবে। অ্যাক্টিভিটি 2-তে কী দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। যে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলোর আনসার লিখতে হবে। ওকে, তো প্রথম নাম্বার এতে কি কোশ্চেন দেখো কী দেওয়া আছে, নাম্বার এতে বলা আছে হু ওয়ার ইন দ্য সেকেন্ড টিম, অর্থাৎ দ্বিতীয় দলে কে ছিলেন। তো সেকেন্ড টিমে কে ছিলেন না, এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে ওয়ার ইন দ্য সেকেন্ড টিম। ওকে, তো এটা লিখতে হবে আনসার, এডমান্ড হিলারি আর তেনজিং নরগে এরা 2জন সেকেন্ড টিমে ছিলেন। নাম্বার বিতে কী দেওয়া আছে, নেম দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। প্রথম দলের যে সদস্য তাদের নাম লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, তো প্রথম দলে কারা কারা ছিলেন, দ্য মেম্বার্স অফ ফার্স্ট টিম আর টম বার্ডিলান অ্যান্ড চার্লস ইভান্স। ওকে, তো প্রথম দলে টম বার্ডিলান্স এবং চার্লস ইভান্স ছিলেন, তাদের নাম লিখতে হবে। ওকে, তো নেক্সট নাম্বার সিতে কী দেওয়া আছে, বাই হোয়াট ডিস্টেন্স ডিড দ্য ফার্স্ট টিম ফল শর্ট অফ দ্য সামিট। প্রথম দলটা তাদের যে সর্বোচ্চ শৃঙ্গ থেকে কতটা দূরে তারা ছিল, কত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছিল, সর্বোচ্চ শৃঙ্গ থেকে কতটা নিচে ছিল আর কি। এটা তো এর আনসার কী হবে না, 300 ফিট নিচে তারা ছিল, তো কি লিখতে হবে, দ্য ফার্স্ট টিম মেড ইট আপ টু অ্যাবাউট 300 ফিট শর্ট অফ দ্য সামিট হবে। ওকে, শর্ট অফ দ্য সামিট, এখানে লিখতে হবে শর্ট অফ দ্য সামিট, ওকে, ACMIT। ওকে, এটুকু তোমরা এর পাশে লিখতে হবে। ওকে, এটা লেখা হয়নি। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো কী দেওয়া আছে। ওকে, এরপর অ্যাক্টিভিটি 3 আছে। তো অ্যাক্টিভিটি 3-তে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স। ওকে, পার্সোনাল প্রোনাউন দিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। পার্সোনাল প্রোনাউন কোনগুলো, যেগুলো আমরা কোনো নামের পরিবর্তে বসানো হয়, আই, মি, ওকে, উই, সি, হি, হিম, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো প্রথমটা দেওয়া আছে কি, রিনা ইজ ফন্ড অফ প্ল্যান্টস। তো রিনা চারা গাছ লাগাতে পছন্দ করে। ওকে, তো এখানে কী হবে, ওয়াটার্স দেম এভরিডে। তো এখানে সে রোজ গাছে জল দেয়, তো কী হবে, সি হবে। তো রিনার জায়গায় আমরা এখানে সি লিখেছি, সি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো সি ওয়াটার্স দেম এভরিডে, সে সেই গাছগুলোতে রোজ জল দেয়। নাম্বার বিতে কী দেওয়া আছে, তো নাম্বার বিতে কী বলা হচ্ছে না, রেখা, আশা অ্যান্ড মিনা আর 3 সিস্টার্স। তো রেখা, আশা এবং মিনা এরা হচ্ছে 3 বোন। ওকে, তো কী হবে, ড্যাশ গো টু স্কুল টুগেদার। তো তারা একসাথে স্কুলে যায়, টুগেদার মানে হচ্ছে একসাথে। তো এখানে কী হবে, তারা ইংলিশ ওয়ার্ড হচ্ছে দে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। রেখা, আশা এবং মিনা এদের পরিবর্তে আমরা দি এখানে ব্যবহার করলাম। তো দে গো টু স্কুল টুগেদার, তারা একসাথে স্কুলে যায়। ওকে, এখানে লিখতে হবে দি। আচ্ছা, নাম্বার সিতে কী দেওয়া আছে, দীঘা ইজ আ ফেমাস টুরিস্ট
স্পট। তো দীঘা হচ্ছে একটা বিখ্যাত একটা কি পর্যটন কেন্দ্র আর কি, সেখানে যেখানে পর্যটকরা যায় আর কি। ওকে, তো এটা কী হবে, ইজ আ বিউটিফুল প্লেস। তো এখানে কী হবে, ইট হবে, ইট বলতে দীঘাকে বলা হচ্ছে, তো ইট ইজ আ বিউটিফুল প্লেস, তো এখানে হবে ইট। ওকে, এটা একটা সুন্দর জায়গা। তো নেক্সট দেখবো কী দেওয়া আছে, রাইট 4 সেন্টেন্সেস অন আ ক্লিয়ার স্কাই। একটি পরিষ্কার রাতের যে আকাশ সেটা সম্পর্কে তোমাকে 4টি বাক্য লিখতে হবে। ওকে, তো পরিষ্কার আকাশ সম্পর্কে 4টি যে কোনো বাক্য কিন্তু লিখতে হবে। তো আমরা লিখেছি যেগুলো সেগুলো জাস্ট তোমাদের পড়ে শোনাচ্ছি। আ ক্লিয়ার নাইট স্কাই ইন্ডিকেটস দ্য ওয়েদার ইজ গুড। ওকে, পরিষ্কার আকাশ আমাদের কী নির্দেশ দেয়, মানে কী প্রকাশ পায় সেখান থেকে, না আবহাওয়াটা খুব ভালো আছে আর কি। ওকে, ঠিকঠাক আছে আবহাওয়া, এটা ইন্ডিকেটস মানে হচ্ছে কি নির্দেশ দেয় আর কি। নেক্সট দেখো, উই ক্যান সি স্টার্স অ্যান্ড মুন ইন ক্লিয়ার নাইট স্কাই। পরিষ্কার রাতের আকাশে আমরা চাঁদ তারা এগুলোকে দেখতে পাই। নেক্সট, চিলড্রেন ক্যান প্লে ইন দিস টাইম। ওকে, এখানে ইন হবে, দিসের আগে ইনের লিখতে হবে একটা। তো চিলড্রেন ক্যান প্লে ইন দিস টাইম, তো এই সময় শিশুরা কিন্তু খেলাও করতে পারে, ছোটো ছোটো বাচ্চারা পরিষ্কার রাতের আকাশ যখন চাঁদের আলো এবং জ্যোৎস্না থাকে সেই সময় কিন্তু সন্ধ্যেবেলায় তারা খেলাও করে। তো এই সেন্টেন্সটা আমরা লিখতে পারি। নেক্সট দেখো, দেয়ার ইজ নো পসিবিলিটি অফ রেনফল ডিউরিং দিস টাইম। তো এই সময় পরিষ্কার রাতের আকাশে যখন পরিষ্কার থাকে সেই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকে না। ওকে, তো এটাই লেখা হয়েছে। তো এইভাবে যে কোনো 4টি বাক্য তোমরা লিখতে পারো। এখানে বলা হচ্ছে 6 এর স্থানীয় মান 6 গুণ 100, এই স্থানীয় মান যুক্ত সংখ্যাটি হলো। তো এখানে 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে দেখতে হবে আমাদের কোথায় 6 এর স্থানীয় মান 6 গুণ 100 হবে। 6 গুণ 100 মানে কি 600। ওকে, তো 6 এর স্থানীয় মান 600, এটা যে অপশানে আমরা পাবো সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এখানে এ অপশানে 6 এর স্থানীয় মান কত হবে, 6 প্রথমে আছে, তারপরে কটার সংখ্যা আছে 3টে সংখ্যা, তো 6 এর পরে 3টে শূন্য হবে, তো এটা পেলাম 6000। তো এটা একটা কিন্তু সঠিক উত্তর হবে না। 2 নম্বরে কী আছে, এখানে 0 6 3 0 তো 6 আছে, তারপরে দুটো সংখ্যা আছে, তার মানে এখানে দুটো শূন্য হবে, তাহলে এখানে 600 আমরা 600 আমরা পেয়ে গেলাম। তো বি এরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এটা এখানে লিখতে হবে। ওকে, বি নাম্বার লিখতে হবে কি 0 6 3 0। ওকে, এই ঘরে, তো এটা গেল সঠিক নাম্বার কোয়া। এরপর দেখো কী আছে, নাম্বার ক্ষয়ের দাগে আছে যে নিচের সংখ্যা 4টির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা সেটা আমাদের বেছে লিখতে হবে। তো প্রথমে দেখব সবগুলোতেই একই সংখ্যা থেকে কম বেশি, যেখানে 2 4 6 আছে, এখানেও 2 4 6টা, এখানে 2 4 6টা, এখানেও 2 4 6টা, প্রত্যেকটা দেখে 6টা করে সংখ্যা রয়েছে। তো এখানে প্রথমে 1 8 আছে, প্রথমে এখানেও 1 8, এখানেও 1 8, এখানেও 1 8। ওকে, তো প্রথম দুটো কিন্তু সবগুলোতেই সমান। তারপর দেখবো এখানে 2, এখানে এটা হচ্ছে 2, 1 8-এর পরে এটা হচ্ছে 2, তারপরে হচ্ছে কি এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 0, আর এটা হচ্ছে কি 6। ওকে, তাহলে দেখো সব থেকে ছোটো কোনটা, 2 না, এখানে সব থেকে ছোটো হচ্ছে 0টা। ঠিক আছে, তো দেখো এখানে 1 8 2, এখানে 1 8 0, 1 8 8, 1 8 0 আর 1 8 6। তো সব থেকে ছোটো পেলাম আমরা 0টা, 1 8-এর পরে সব থেকে ছোটো হচ্ছে 0টা। ঠিক আছে, পরেরগুলো আমাদের দেখার দরকার নেই, কিন্তু এখানেই ছোটো পেয়ে গেলাম 180। ঠিক আছে, তো সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে এটা। তো লিখতে হবে এখানে সি নাম্বার দিয়ে 1 8 0 7 7 6। ওকে, এটা লিখতে হবে এই ঘরে। আচ্ছা, গয়ের দাগে 138 গুণ 29, এর গুণফল কত হবে। এখানে এ বি সি ডি 4টে অপশান এখানে দেওয়া আছে, তো কোনটা সঠিক উত্তর হবে সেটাতে টিক দিতে হবে। ওকে, তো দেখো কী দেওয়া আছে, প্রথমে এতে কী দেওয়া আছে। ওকে, তো এতে দেওয়া আছে 138 গুণ 2 যোগ 138 গুণ 9। বিতে দেওয়া আছে 138 গুণ 2 যোগ 138 গুণ 9, দুটো কিন্তু সেম। ওকে, এটা হচ্ছে 138 গুণ 9, 138 গুণ 20, এটা 138 গুণ 9, 138 গুণ 20। তো এ দুটো একই, এ দুটো কিন্তু একই, তো দুটোর মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর আমাদের হবে। তো দেখো 138কে যদি আমরা গুণ করি, 138কে যদি গুণ করি, আর এই 29টাকে যদি আমরা ভেঙে গুণ করি, তাহলে কী হয় 20 যোগ 9 সমান 29 হয়। তো 138 সাথে 20 একবার গুণ করতে হয়, আর 138 সাথে 9 একবার গুণ করতে হয়। ঠিক আছে, এবং সেই গুণফল দুটোকে কী করতে হয়, একসাথে যোগ করতে হয়, তাহলে কিন্তু আমরা 138 গুণ 29-এর গুণফলটা পেয়ে যাব। তো সেটা হচ্ছে কিন্তু এটা 138 গুণ 9 একবার করা আছে, 138 গুণ 20, 20 আর 9 হচ্ছে 28 হয়।
তো সি আর ডি দুটোই একই, তো যে কোনো একটাতেই কিন্তু লেখা যেতে পারে এখানে। ওকে, তো এখানে সি অথবা ডি লিখে এই পুরোটা কিন্তু এখানে লিখে দেবে। ওকে, 138 গুণ 9 যোগ 138 গুণ 20, ঠিক আছে, এটা ভাবে লিখে দিতে হবে। তো সঠিক উত্তর পেলাম আমরা ডি অথবা সি দুটোই হবে। আচ্ছা, ঘয়ের দাগে কী আছে, নিচের যে কোনো দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3, যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3 সেই সংখ্যা দুটি হলো। ওকে, সাধারণ উৎপাদক মানে দুটি সংখ্যার একই উৎপাদক, অর্থাৎ কোন সংখ্যা দিয়ে দুটি সংখ্যাকেই ভাগ করলে মিলবে। ওকে, 3 দিয়ে যে দুটি সংখ্যাকে ভাগ করে মিলবে সেটাই হচ্ছে সাধারণ উৎপাদক। তো 3 দিয়ে যদি আমরা 21কে ভাগ করতে 3 7 21 হয়, কিন্তু 10কে 3 দিয়ে ভাগ করে মেলে না, তো এটা হবে না। ওকে, এটাকে যদি আমরা 17কে 3 দিয়ে ভাগ করে দেয়, কিন্তু 17 3 দিয়ে ভাগ করে কিন্তু মিলবে না। এখানে 18কে যদি 3 দিয়ে ভাগ করে 3 6 18 হয়, কিন্তু 14কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু মিলবে না। এখানে যদি আমরা 12কে 3 দিয়ে ভাগ করি কী হয়, 3 4 12 হয়, আর 15কে যদি 3 দিয়ে ভাগ করি তো 3 5 15 হয়। ওকে, তাহলে 12 আর 15 এই দুটি সাধারণ উৎপাদক হচ্ছে 3, অর্থাৎ 3 দিয়ে 12 এবং 15 দুটোকেই ভাগ করে কিন্তু মিলে যাচ্ছে। তো এখানে সঠিক উত্তর হবে ডি এরটা। তো ডি লিখে এখানে 12 ও 15 এভাবে লিখতে হবে। ওকে, ডি নাম্বার দিয়ে। ঠিক আছে, তো এরপর দেওয়া আছে 2 এর দাগে কী দেওয়া আছে, দেখো সত্য অথবা মিথ্যা। যেটা সত্য সেটাতে লিখতে হবে সত্য, যেটা মিথ্যা সেটাতে লিখতে হবে কি না, মিথ্যা। তো কয়ের দাগে কী দেওয়া আছে, কয়ের দাগে বলা হচ্ছে কি, দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়। তো গসাগু কখনো কিন্তু সংখ্যার থেকে বড় হয় না। গসাগু সবসময় দুটি বা তিনটি সংখ্যার একটি সাধারণ মৌলিক উৎপাদক হয়, সেটা কিন্তু সবসময় ছোট, সেটা মৌলিক বা যৌগিক যে কোনো সংখ্যায় হোক, তো এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। তো এটাতে লিখতে হবে কি, এখানে লিখতে হবে মিথ্যা। ওকে, এভাবে মিথ্যা। তো পরেরটা হচ্ছে ক্ষয়টা দেওয়া আছে 10,001 সংখ্যাটিতে দশকের ঘরের স্থানীয় মান 10। তো 10,001 আমরা কীভাবে লিখব, 10,000 মানে একক, দশক, শতক, হাজার। ওকে, এভাবে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 10,000। তো 10,000-এর বলছে কি না, দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান 10। তো দশকের ঘরের অঙ্ক আছে কত, শূন্য আছে, তো শূন্য এর স্থানীয় মান কত হবে, শূন্যর পরে একটা শূন্য দেবে, দুটো শূন্য, তাহলে উত্তরটা কিন্তু এটাও ফুল। 10-এর শূন্য স্থানীয়, এখানে তো 10-এর ঘরের স্থানীয় মান 0 0 হবে, তাহলে এটাতেও হবে হচ্ছে, এটাও হচ্ছে মিথ্যা। তো এখানে লিখতে হবে মিথ্যা। ওকে, তো তারপর আছে গয়ের দাগে, এখানে আছে 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম 225 যোগ 221 দেওয়া আছে। তো যদি একটা 225 টাকা মূল্যের বই হয়, 221টা বইয়ের দাম কত হবে, 225 আর 221কে গুণ করতে হবে, তবে কিন্তু বইয়ের দাম, সমস্ত বইয়ের দাম পাওয়া যাবে। তো 225 গুণ 221 যদি হতো তাহলে কিন্তু এটা ঠিক হতো, এটাও কিন্তু ভুল স্টেটমেন্ট, এটাও লিখতে হবে মিথ্যা। ওকে, তারপরে ঘয়ের দাগে আছে কি, সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য। ওকে, তো 11 দিয়ে যদি আমরা 55কে ভাগ করি কী হয়, 5 11 55 হয়, আর 22কে যদি ভাগ করি কী হয়, 11 দোকানে 22 হয়। ঠিক আছে, তো 11-র পরের কোনো সংখ্যা বলছে সব থেকে বড় কিন্তু 11, এর থেকে আর কোনো বড় সংখ্যা দিয়ে কিন্তু 55কে বা 11কে, 55 আর 22কে দুটো সংখ্যাকে কিন্তু ভাগ করে মিলবে না। তো এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো এটা লিখতে হবে সত্যি। ওকে, সত্য, দ্বন্দ্ব স তয়ে জ ফলা। ওকে, এটা লিখতে হবে সত্য। এরপর দেখো কী দেওয়া আছে, 3-এর দাগে বলছে কি, স্তম্ভ মেলাও। তো বাঁ দিক আর ডান দিকটাকে মেলাতে হবে। তো প্রথমে কী দেওয়া আছে, এটা দেখো 25 কি আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে হচ্ছে 2,50,250 আছে। ওকে, তো 2,50,250 এখানে কোথায় আছে সেটা খুঁজে লিখতে হবে। ঠিক আছে, তো 2,50,250 2,50,250 সেটা হচ্ছে এটা। দেখো এখানে একক, দশক, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ এটা হচ্ছে 2 লক্ষ, এটা হচ্ছে 50,000, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে হচ্ছে 50,000। তাহলে পেলাম কি, 2,50,250, তাহলে এটার সাথে হচ্ছে এটা মিলে যাচ্ছে। ওকে, তারপরে দেখো এটা কি আছে না, 25,250। তো 25,250 কোথায় আছে, কোথায় পাবো, 25,000
ওকে, তো এটাতে দেখো কী আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 10,000 কার্ড। এটা হচ্ছে একটা 10,000, একটা 10,000, দুটো 10,000, 20,000 পেয়ে গেলাম। এখানে 1,000 কার্ড হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অর্থাৎ 5,000। তো 20,000 আর 5,000 25,000 পেয়ে গেলাম। এখানে যে 100 কার্ড আছে একটা, দুটো, 200 পেয়ে গেলাম। আর এখানে 10-এর কার্ড আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ওকে, 50 পিস, 5,000 50, 250 পেয়ে গেলাম। ওকে, তো এটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, তো এটার সাথে এটা মিলবে, আর এটার সাথে এটা মিলে গেল। থাকছে কোনটা, এটার সাথে এটা হচ্ছে 25,520। তো এটা হচ্ছে এটা 25,520। তো এভাবে তীর দিয়ে মিলিয়ে দিতে হবে। ওকে, নেক্সট এরপর আছে 4-এর দাগে। এখানেও কি বলছে দেখো, যে তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট। বর্তমানে তোমার মায়ের বয়স 36 বছর। 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে? ওকে, তো এর অঙ্কের সমাধানটা আমরা এখানে করেছি। না, আমার বর্তমান বয়স, তাহলে হচ্ছে কী বল, এখানে কী বলা হয়েছে না, তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট। তো মায়ের বয়স যদি 36 হয়, তাহলে আমার বয়স কী হবে, 25 বছর কম হবে। তো এখানে 35 হয়ে গেছে, এটা 35 হবে, এটা 25 হবে, 2 10 5 25 হবে। ওকে, তো 25 থেকে যদি আমরা 36 বিয়ে করে 11 হবে, 5 আর 1, ঠিক আছে। তো 3 10 6, 36 থেকে 25 যদি বিয়ে করা হয়, তাহলে 11 হবে। 5 6 থেকে 5 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, তো 11 বছর। তাহলে আমার বর্তমান বয়স হচ্ছে 11 বছর। 2 বছর পর, এখানে এবার কী বলা হয়েছে, এখানে না 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে। 2 বছর পর আমার এবং আমার মায়ের বয়সের সমষ্টি কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো 2 বছর পরে আমার বয়স হবে 11 বছর। এখন 11 বছর, 2 বছর পরে হবে আরও 2 বছর যোগ হয়ে যাবে, তার 13 বছর হয়ে যাবে। আর 2 বছর পর আমার মায়ের বয়স কত হবে, 36 বছর। এখন হচ্ছে 36 বছর আছে, 2 বছর পরে হয়ে যাবে আরও 2 বছর যোগ, তো 38 বছর হয়ে যাবে। তো 2 বছর পরে আমাদের বয়সের সমষ্টি কত হবে, 2 বছর পর আমার বয়স হচ্ছে 13 বছর হবে, আর মায়ের বয়স 38 বছর হবে। তো দুটো যোগ হয়ে যাবে, 38 আর 13। তো 38 আর 13 যদি আমরা যোগ করি, তাহলে 8 আর 3 11 হয়, 3 আর 4 আর 5, তো 51 বছর হয়। ঠিক আছে, তো 2 বছর পর আমাদের বয়সের সমষ্টি হবে 51 বছর। ওকে, এটা লিখতে হবে উত্তরে। এরপর কী দেওয়া আছে ক্ষয়ের দাগে, না মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। 45 আর 75। ওকে, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু কীভাবে লসাগু নির্ণয় করতে হবে। তো মৌলিক উৎপাদক সাহায্যে লসাগু, তো 4 10 5 45 আর 75, এটার যদি আমরা লসাগু করি, তো লসাগু এইভাবে করতে হয়, একই সংখ্যা দিয়ে এখানে এমন একটা সংখ্যা দেবো বাঁদিকে, যাতে দুটো সংখ্যায় কিন্তু ভাগ করে মেলে। তো এখানে যদি আমরা 5 দিই, তাহলে কী হবে, 5 9 45 হয়, আর 5 15 75 হবে। ওকে, 5 15 75 হবে। তারপর যদি আবার এটাকে আমরা দিই, যদি 3 দিয়ে দিই, কী হবে, 3 3 হচ্ছে 9, আর 3 5 15। ঠিক আছে, এবার 3 আর 5 কিন্তু আর এদের কোনো সাধারণ উৎপাদক নেই। এবার আমরা লসাগু কীভাবে পাবো, যে সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাগুলোকে মিলে যাচ্ছে, তো 5 আর 3, ঠিক আছে, এই দুটো সংখ্যা দিয়ে কিন্তু আমরা দুটো সংখ্যাকেই ভাগ করে মিলিয়েছি। তো এই দুটোর গুণফলই হচ্ছে কি এদের লসাগু, 5 গুণ 3 সমান কত হয়, 3 5 15। ওকে, তো এদের লসাগু কী হবে, নির্ণয়ের লসাগু এখানে লিখতে হবে 15। লসাগু হচ্ছে সাধারণ, এদের লসাগু হচ্ছে 15। ওকে, তো এখানে হবে 15। ওকে, প্রথমে 1 নম্বর দেওয়া আছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। তো একের দাগে আছে, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম কী আছে, ভার্টিব্রা, টিবিয়া, হিউমেরাস না ফিমার। তো সঠিক উত্তর হচ্ছে হিউমেরাস, গয়েরটা। 1 2 আছে, একটি বুনো প্রাণীর উদাহরণ হলো গরু, ছাগল, শিয়াল না ভেড়া। তো সঠিক উত্তর হচ্ছে শিয়াল। ওকে, গয়েরটা, এটা হচ্ছে গয়। 1 3 আছে, যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো অমেরুদণ্ডী, মানে যারা হাড় নেই, সেটা রুই মাছ, কেঁচো, কাক না কুকুর। সঠিক উত্তর হচ্ছে কেঁচো, ক্ষয়েরটা হচ্ছে সঠিক উত্তর। এরপর কী আছে, 2 এর দাগে কী আছে, একটি বাক্যে উত্তর দাও। তো এখানে 2 এর 1 বলা হচ্ছে, কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে সিবিজি টিকা দেওয়া হয়। তো উত্তর কী হবে, যক্ষ্মা রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সিবিজি টিকা দেওয়া হয়। ওকে, 2 এর 2 কী আছে, কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে। তো উত্তর হবে কি, হৃৎপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে বা ছড়িয়ে যায়। আচ্ছা, 2 এর 3 কী আছে, কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে। তো উত্তর হবে কি, দোআঁশ মাটিতে কাদা আর বালির পরিমাণ প্রায় সমান পরিমাণে থাকে, বা কাদা ও বালির ভাগ প্রায় সমান থাকে। ওকে, এটা গেল 2 এর 3 উত্তর। এরপর কি আছে, 3 এর দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3 এর 1 আছে কি,
তোমার চেনা দু রকমের রাসায়নিক বিক্রিয়ার নাম বলো। ওকে, রাসায়নিক বিক্রিয়া মানে যে বিক্রিয়ার ফলে পদার্থের পরিবর্তন ঘটে যায় এবং আমূল পরিবর্তন ঘটে, তো আগের অবস্থায় কিন্তু আর ফেরে না। তো এরকম দুটি রাসায়নিক বিক্রিয়া কি না, আমার চেনা দু রকমের রাসায়নিক বিক্রিয়া হলো দুধ থেকে দই এবং কয়লার দহন। কয়লা পড়ে যদি ছাই হয়ে যায় সেটাকে কিন্তু আর কয়লায় ফেরানো যায় না। দুধ থেকে দই হলে দইকে কিন্তু আর দুধে ফেরানো যায় না। তো এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ওকে, তো এরপরে আছে দেখো, আচ্ছা 3.2 বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো। ওকে, তো বৃষ্টির জল যদি তুমি ধরে রাখো, স্টোর করে রাখো, তাহলে সেই জল দিয়ে তুমি কি কি করতে পারবে না। বৃষ্টির জল ধরে আমি যে সমস্ত কাজে লাগাতে পারবো সেগুলি হলো: 1 স্নান করা, ওকে, চারা গাছে জল দেওয়া, ফিল্টার করে পানি জল হিসেবে ব্যবহার করা, জামা কাপড় কাচা ইত্যাদি। ওকে, এই সমস্ত কাজগুলো কিন্তু করা যেতে পারে। 4 আছে মাটি কীভাবে তৈরি হয়। ওকে, তো মাটি কীভাবে তৈরি হয় না, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে পাথর গুঁড়ো হয়ে তার সাথে বিভিন্ন জৈব পদার্থ মিশ্রিত হয়ে মাটির সৃষ্টি হয়। ওকে, পাথর গুঁড়ো হয়ে তার সাথে বিভিন্ন রকমের জৈব পদার্থ মিশে মাটির সৃষ্টি হয়। প্রথমে কি দেওয়া আছে, প্রথম অধ্যায় পথ নিরাপত্তার শিক্ষা। তো 1 দাগে দেওয়া আছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দেওয়া, যেটি সঠিক সেটাতে টিক চিহ্ন দিতে হবে। কয়েক দাগে কী আছে, রাস্তা পার হওয়ার সময় কী করতে হয়। চারিদিক দেখে রাস্তা পার হতে হয়, ডান দিক দেখে রাস্তা পার হতে হয়, বাম দিক দেখে রাস্তা পার হতে হয়, সামনের দিকটা ফাঁকা থাকলে রাস্তা পার হতে হয়। তো সঠিক উত্তর হচ্ছে এ। ওকে, চারিদিক দেখে সবসময় রাস্তা পার হতে হয়। ওকে ওকে এদিকে চ আছে, এখানে কি আছে দেখো, যদি ট্রাফিকের আলোর সংকেতের হলুদ আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে সবুজ আলোর সংকেত জ্বলে তাহলে কি করতে হয়। সাথে সাথে গাড়ি চালাতে হবে, সাথে সাথে গাড়ি থামাতে হবে, গাড়ি চালানোর জন্য প্রস্তুত হতে হবে, গাড়ি থামানোর জন্য প্রস্তুত হতে হবে। তো সঠিক উত্তর কোনটি হবে, যদি হলুদ আলো বন্ধ হয়ে গিয়ে সবুজ আলো জ্বলে তার মানে কি গাড়িটা তখন চলতে থাকবে। ওকে, গাড়ির সাথে সাথে চলতে থাকবে। তো এ উত্তরটা হচ্ছে সঠিক। ওকে, এখানেও এটাও হচ্ছে এ উত্তর সঠিক। তারপর দেখো কি দেওয়া আছে ক্ষয়ের দাগে, ওকে, তো ক্ষয়ের দাগে দেওয়া আছে রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয়। এ আছে হলুদ দাগ দেওয়া অংশ দিয়ে, জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারীর কি রাস্তা পার হওয়ার সংকেত থাকলে আর কার্ভ এলাকা দিয়ে। তো সঠিক উত্তর সিয়েরটা হবে, জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে এবং সেই সময় কিন্তু অবশ্যই সবুজ পথচারীর রাস্তা পার হওয়ার সংকেত থাকতে হবে। যখন রাস্তা পার হচ্ছে সেখানে যেন সবুজ সংকেত থাকে তবেই কিন্তু আমরা রাস্তা পার হবো। ওকে, এবং সেটা জেব্রা ক্রসিং দিয়ে। তো সি উত্তরটা ঠিক হবে। 6 কি আছে, ট্রাফিক পুলিশ কী কাজ করে। ট্রাফিক ও পথচারীদের পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছে জরিমানা আদায় করে। বি আছে পথচারীদের রাস্তা পার হতে সহায়তা করে। ট্রাফিক পুলিশ কী করে, আলোর সংকেত দেয় আর কী করে, নিয়ম ভঙ্গকারীদের কাছে জরিমানা আদায় করে। তো সঠিক উত্তর হবে কোনটা, না প্রথমেরটা। কী করে, ট্রাফিক ও পথচারীদের রাস্তা চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কিন্তু কি ফাইনও নেয়, জরিমানাও নেয়। গয়টা আছে জেব্রা ক্রসিংয়ে কী রঙের দাগ দেওয়া থাকে। জেব্রা ক্রসিংয়ে সাদা ও কালো রঙের দাগ দেওয়া থাকে। ঠিক আছে, বিয়েটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা বর্গীয় জবাবটা হচ্ছে কি, রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত। কোথা দিয়ে না, ফুটপাত দিয়ে হাঁটা এবং যেখানে ফুটপাত নেই এটা হবে। ওকে, ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে হাঁটতে হবে। ঠিক আছে, রাস্তার সবসময় বাম দিক দিয়ে। ফুটপাত যদি না থাকে তাহলে বাম দিকে, আর যদি ফুটপাত থাকে তাহলে কী করতে হবে না, ফুটপাত দিয়ে হাঁটতে হবে। যেখানে ঘয়টা কি আছে, এখানে বলা হচ্ছে কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করে, সেটা হচ্ছে সবুজ আলো। ঠিক আছে, সবুজ আলো জ্বললে গাড়ি চলতে থাকে। ঝয় কে যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হবে। যেখানে ফুটপাত নেই সেখানে কী করতে হবে, রাস্তার সবসময় বাম দিক দিয়ে, যে দিক দিয়ে আমরা যাচ্ছি তার বাঁ দিকে সবসময় তার বাঁ দিক দিয়ে যেতে হবে। অঙ্গটা আছে যদি ট্রাফিকের আলোর সংকেতের লাল আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে হলুদ আলোর রঙের সংকেত দেওয়া হয় তাহলে গাড়ির চালককে কী করতে হবে। ওকে, লাল আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে যদি হলুদ আলো জ্বলতে থাকে তাহলে গাড়ি চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে। বিয়ের উত্তরটা হচ্ছে সঠিক। এখানে অঙ্গটা কি আছে, ওকে আমরা, ঠিক আছে অঙ্গটা দেখো,
দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন? তো দৃষ্টিহীন ব্যক্তিকে সাহায্য করতে পারে কে না দৃষ্টিহীন ব্যক্তির সাহায্যকারী ট্রাফিক পুলিশ, দৃষ্টিহীন ব্যক্তি নিজে, দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা কোনো পথচারী, দৃষ্টিহীন ব্যক্তির সঙ্গে থাকা সহায়তাকারী। তো যখন কোনো দৃষ্টিহীন ব্যক্তি পথে চলে তখন রাস্তায় তাকে পারাপার হওয়ার জন্য কিন্তু ট্রাফিক পুলিশই সবথেকে বেশি সাহায্য করতে পারে। তার কারণ কি, সে নিজে তো অন্ধ এবং সবসময় তার কাছে কোনো পথচারী কোনো সাহায্যকারী থাকতে পারে, নাও থাকতে পারে, এবং কোনো পথচারী তাকে সাহায্য করতে পারে, নাও করতে পারে। কিন্তু ট্রাফিক পুলিশের এটা একটা কর্তব্য যে কোনো দৃষ্টিহীন ব্যক্তিকে তাকে রাস্তা পার করে দেওয়া। তো এখানে এ হচ্ছে সঠিক উত্তর হবে। ওকে, তো এই গেল ক্লাস 5-এর। ওকে, এখানে কিছু ছবি রং করতে বলা হয়েছে। বলছে কি না, এসো ছবি রং করতে শিখি। এখানে কি বলছে না, পাখির বাসাটা ঝড় জলে গেছে পড়ে। তো এটাকে একটা ছবি এখানে দেওয়া আছে, ছবিটাকে তোমরা রং করবে। ঠিক আছে, গাছের পাতাগুলো যেমন সবুজ হয় এটা ব্রাউন কালার হয়। ঠিক আছে, এটা একটা হচ্ছে ছেলের ছবি, যেমন যেখানে জামা প্যান্ট যেমন জুতো যেমন যেখানে কালার লাগে সেরকম কালার দিয়ে কিন্তু কালারগুলো তোমরা নিজেরাই করে নেবে। ওকে, তো এরপর আছে এখানেও একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটাকেও বলছে কি রং করতে। ঠিক আছে, এখানে একটা বিদ্যালয়ের ছবি আছে। ঠিক আছে, জানালা, এটা হচ্ছে দরজা। ঠিক আছে, এগুলো নিচের কিছু অংশ, তো এগুলো তোমরা নিজেরা কালার করবে। এটা হচ্ছে একজন হুইল চেয়ারে বসে আছে একজন। ঠিক আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, তার কাঁধে একটা ব্যাগ আছে। ঠিক আছে, তো এগুলো তোমরা নিজেরাই কিন্তু কালার করবে, রং করে নেবে। ঠিক আছে, ওকে, তো ক্লাস 5-এর সমস্ত বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করো যাদের প্রয়োজন, যাতে তারাও এই উত্তরগুলো লিখে নিতে পারে। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখো নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও. Please do subscribe to my channel for more videos like this. See you on the next video. Till then, bye.